111 পারে নাই, আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। বিএনপি ত্যাগ করে একটি পরিণত শক্তিশালী দল, সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে আজকে বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয়, উনি বাংলাদেশের রণাঙ্গনে শুধু একজন যোদ্ধাই নয়, উনি বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে সংবিধান প্রণয়ন করেছিলেন, সকল রাজনৈতিক মত এবং পথকে উনি সমবেত করার সুযোগ দিয়েছিলেন। আজকে তাদের দোসররা বলে যে ৭২কে সংবিধানকে ফেলে দিতে হবে। রাজপথ থেকে সংসদ গত কয়েক দশকের সঙ্গী জামায়াতের সাথে বিএনপির দূরত্ব এখন স্পষ্ট। শেখ হাসিনার পতন আন্দোলনে একসাথে যুগপথ ধারায় থাকলেও এখন তারা ভিন্ন পথে হাঁটছে। মানে আমরা ছোটবেলা থেকে বিএনপি করি, এদের পরিবার আমার শ্বশুরের পরিবার, কিন্তু এরা চায় না যে আমাদের বিএনপি নামে থাকুক। এমনভাবে আমাদের উপরে অত্যাচার করার জন্য দীর্ঘদিন ধরে, একেবারে আপনার মনে হয় আরও ১০-১২ দিন ধরে আমাদের উপরে হামলা করেছে, কিন্তু আমরা ঘর থেকে বেরোইনি, রাস্তায় তেমন যাইনি, তাই আমাদের মারতে পারিনি। কিন্তু অবশেষে যখন আমরা রাস্তা থেকে বেরোচ্ছি না, তাই আমাদের ঘরে এসে আক্রমণ করেছে। আমরা নিজেদের সেফ দেওয়া। আওয়ামী লীগ সরকারের আমলে হামলা মামলার কারণে দেশ ছেড়ে বিভিন্ন দেশে চলে যান বিএনপির বহু নেতাকর্মী। ৫ আগস্টের পর তাদের অনেকেই দেশে ফিরছেন। ১৫ বছর পর শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন দলটির বেশ কয়েকজন নেতাকর্মী। গত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অন্যায় অত্যাচারে আমরা ভয়ে দেশে আসতে পারি নাই। আমরা যখন আন্দোলন করতাম, এখানের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আমাদের নামগুলো লিস্ট করতেন, আমাদেরকে ভয় ভীতি দেখাতেন। এদিন দুপুরে তাদেরকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশ গমনকে কেন্দ্র করে কেউ যদি -2 ফর্মুলার চিন্তা করে থাকেন, তাদের সে স্বপ্ন কখনোই পূরণ হবে না। 111 পারে নাই, আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। বিএনপি ত্যাগ করে একটি পরিণত শক্তিশালী দল, সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে আজকে বাংলাদেশ। একই দিন বিকেলে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসানকে দেখতে গিয়ে আমির খসরু বলেন, কারো একার কথায় দেশ চলবে না। জনগণের হচ্ছে শেষ কথা। আমরা কিছু লোক এখানে বসে কিছু সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে না, জনগণের সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে। জনগণের মালিকানার জন্য আমরা যুদ্ধ করেছি না, তার মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের সিদ্ধান্ত নিয়ে দেশ চলতে হবে। এদিন সকালে গুলশানে যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে লিয়াজু কমিটির বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান জামাত প্রসঙ্গে দলের অবস্থান পরিষ্কার করেন। যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না, কিন্তু তারা আন্দোলনে ছিলেন। নিশ্চয়ই আমরা আশা করব আর কি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে। এদিকে বিকেলে রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার, বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। 15 বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। এই ক্রীড়াঙ্গনকে কোনোদিন পূর্বে কখনোই দলীয়করণ করা হয়। আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আর পরিষ্কার কথা, পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়, আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে। বন্ধুরা আমার, আমি আজকের মাননীয় সভাপতি এবং মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার এলাকায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেব শায়িত রয়েছেন। 1971 সালের 14 ডিসেম্বর উনি রাজাকারদের দ্বারা নিহত হয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা নিহত হন নাই। শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন। আজকে তারা যেভাবে আস্ফলন করে বেড়াচ্ছে, আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষা লগ্নে বহু পতিত মুক্তিযোদ্ধাকে তারা নির্মমভাবে হত্যা করেছে, সঠিক। সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয়, তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায় সেটিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড, শিক্ষাঙ্গনে তারা পায়ে রক কাটে,
শিক্ষাঙ্গনে তারা যে উশৃঙ্খলতা করে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয়, উনি বাংলাদেশের রণাঙ্গনে শুধু একজন যোদ্ধাই নয়, উনি বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে সংবিধান প্রণয়ন করেছিলেন, সকল রাজনৈতিক মত এবং পথকে উনি সমবেত করার সুযোগ দিয়েছিলেন। আজকে তাদের দোসররা বলে যে ৭২কে সংবিধানকে ফেলে দিতে হবে। যারা সৃষ্টিকে, যারা জন্মকে অস্বীকার করে, আমি মনে করি তারা বেজন্মা, তাদের জন্মের কোনো ঠিকানা নাই। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমাদের নতুন প্রজন্মের ছেলেদের মধ্যে তাদের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের আরো বেশি, এই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার প্রজন্মদেরকে আরো বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এই কিছুদিন আগে এই ৫ই আগস্টের পর হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বহু জায়গায় আমি আজ জামাত ইসলামের সাথে যেগুলো ডিবেট করতে চাই, কত বড় তাদের আলেমরা রয়েছে, কোরআনের এবং হাদিসের কোন ব্যাখ্যায় রয়েছে যে আপনার পূজা মণ্ডপ পরিদর্শন করে গিয়ে আলেম ওলামাদের বেশ ধারণ করে সেখানে কি আপনি গীতা পাঠ করবেন? এই যে আপনাদের কোন ইসলামিক আইনের মধ্যে, ইসলামিক দর্শনের মধ্যে রয়েছেন, সূরা কাফিরুনের তাফসীরের মধ্যে ওই জায়গায় কোন একজন আলেম ওলামাদের দরবার মানুষের যাওয়া নিষিদ্ধ। তার কারণ জমিনের মধ্যে সবচাইতে বড় আপনার শিরকি পূজা হয় আপনার দুর্গা পূজা। সেখানে ওনারা যে আপনার ইসলামিক গজল গাইতে শুরু করছেন চিরা আগে, কি ব্যবস্থা নিয়েছেন এই সমস্ত আলেমদের বিরুদ্ধে? এই সমস্ত আপনাদের তথাকথিত ভোগা আলেমদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? এরা এই সমস্ত কর্মকাণ্ড করে বাংলাদেশের মানুষের মধ্যে আজকে বিভ্রান্তির সামনে আমরা বারবার বিএনপি বলছি যে আমাদের অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার। দেশে একটা বিশৃঙ্খলা বিরাজ করছে, একটা স্থবিরতা বিরাজ করছে। এখানে বিএনপি ক্ষমতা আসবে না, কে ক্ষমতা আসবে? কে ক্ষমতা আসবে বাংলাদেশে? যদি আজকে 6 সালে 7 সালে যদি অন-11 সরকার মধ্যে যে সুষ্ঠু নির্বাচন হতো, তখনও বিএনপি ক্ষমতা আসতো। বিএনপিকে ক্ষমতা আসতে না দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। আমি মুক্তিযোদ্ধা ভাইদের অনুরোধ করব যে আমরা আছি, আপনারা নির্দেশনা দেন, নতুন প্রজন্ম, নতুন আমরা বাংলাদেশকে গড়ার জন্য নতুন দিক নির্দেশনা দেন। এই ষড়যন্ত্র দাঁত ভাঙা জবাব দেবো আমরা ইনশাল্লাহ। আমি আর বক্তব্য বাড়াবো না, আমি শুধু এটুকুই বলবো যে বাংলাদেশে এই কুলাঙ্গারদের, এই স্বাধীনতা বিরোধীদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না, হবে না, হবে না, হবে না। রাজপথ থেকে সংসদ, গত কয়েক দশকের সঙ্গী জামায়াতের সাথে বিএনপির দূরত্ব এখন স্পষ্ট। শেখ হাসিনার পতন আন্দোলনে একসাথে যুগপথ ধারায় থাকলেও এখন তারা ভিন্ন পথে হাঁটছে। সম্প্রতি বিএনপি ও জামায়াত নেতাদের বক্তৃতা ও বিবৃতি সেটিরই বার্তা দিচ্ছে। তবে দুই দলের মধ্যে ফাটলের বিষয়টি মানতে নারাজ নেতারা। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। ৫ই আগস্টের পর আমরা কি ব্যাং আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ৫ই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। আমরা এটা বিশ্বাস করি না, বিএনপির সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই। রাজনীতির মাঠে বিএনপির অন্যতম মিত্র জামাতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদীর্ঘ। এই সময়ে চড়াই উতরাইও কম হয়নি। যুগপৎ আন্দোলনে যেমন সহযোদ্ধা, তেমনি সরকার গঠন, সংসদেও সহ অবস্থান। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বদলে যায় প্রেক্ষাপট। বিএনপি ও জামাতের নেতারা প্রকাশ্যে একে অপরের বিষোদ গানে। ৫ই আগস্টের পর আমরা কি ব্যাং আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ৫ই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। পাল্টাপাল্টি বক্তব্যে একে অন্যের দিকে তীর ছোড়ার এই ঘটনা নিয়ে যখন নানা আলোচনা, তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানালেন, কোনো দলকেই শত্রু মনে করে না বিএনপি। অনেক সময় রাজনৈতিক কারণেও বক্তব্য দেয়া হয় বলেও জানান তিনি। এখানে কাউকে শত্রু ভাবার কোনো কারণ নেই রাজনীতিতে। বক্তব্য রেটরিক্স, পলিটিক্যাল রেটরিক্স, সেটা অন্য বিষয়, সেটা হতেই পারে। বাট বিএনপির কোনো দলকে নিয়ে বিএনপির আলাদা কোনো ভাবনা নেই। বিএনপির ভাবনা নিজেকে নিয়ে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, কারো ব্যক্তিগত বক্তব্যকে দলীয় বক্তব্য মনে করেন না তারা। কোনো রাজনৈতিক দলের কোনো বক্তব্য হাইকমান্ড থেকে না বলা পর্যন্ত সেই বক্তব্যকে আমরা কোনো অফিসিয়াল বক্তব্য ধরি না। আমরা এটা বিশ্বাস করি না, বিএনপির সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই। একটা রাজনৈতিক দল হিসেবে আরেকটা দলের সঙ্গে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, যে সৌজন্যতা, সে সম্পর্ক আমাদের বিএনপি সহ সকল রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আছে। এমনকি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আমরা রাজপথে আন্দোলন করেছি, জীবন দিয়েছি, সংগ্রাম করেছি, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতিত হয়েছি, সকল দলের মধ্যে জুলাই অভ্যুত্থানের যে চেতনা, যারা এই চেতনা ধারণ করে একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে পথ চলছে এবং নির্বাচনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে এখানে আমরা পরাজিত করে বিদায় করতে চাই।
সেই জাতীয় ঐক্যের সেন্টিমেন্ট সকল রাজনৈতিক দল যদি লালন করে তাহলে দলগুলোর মধ্যে আর দূরত্ব হতে পারে না। হ্যাঁ, দল যেহেতু ভিন্ন ভিন্ন আছে, তাদের মতও ভিন্ন থাকবে, তারা তাদের নিজস্ব জায়গা থেকে দলীয় প্রয়োজনে, দলীয় লাভ ক্ষতি বিবেচনায় অনেক বক্তব্য দেবেন। কোনো বক্তব্য তাদের ফার্স্ট, থার্ড, সেকেন্ড, ফোর্থ ক্যাটাগরি নেতারাও বলবেন, কোনো বক্তব্য অফিসিয়ালি হবে, কোনো বক্তব্য একজন নেতা কিছু বলতে পারে, যে কোনো দলের লোকেরা যে কোনো বক্তব্য দিতে পারে। আমরা কোনো রাজনৈতিক দলের কোনো বক্তব্য অফিসিয়ালি না বলা পর্যন্ত, হাইকমান্ড থেকে না বলা পর্যন্ত সেই বক্তব্যকে আমরা কোনো অফিসিয়াল বক্তব্য ধরি না। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বদলে যায় সমীকরণ। মাঠের রাজনীতিতে নেই আওয়ামী লীগ। রাজপথের দীর্ঘদিনের মিত্র বিএনপি এবং জামায়াত একে অন্যের প্রতিদ্বন্দ্বী। এখন আগামী নির্বাচনে কি হবে সেটি এখন দেখার বিষয়। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। যে সভাপতি সদস্য যে গঠন হচ্ছে, এই গঠনটা নিয়ে হচ্ছে মূলত গ্যাঞ্জামটা সৃষ্টি হয়েছে। এই সভাপতি আমাদের হতে দেবে না। সদস্য তালিকা মানে আমরা ছোটবেলা থেকে বিএনপি করি, এদের পরিবার আমার শ্বশুরের পরিবার, কিন্তু এরা চায় না যে আমাদের বিএনপি নামে থাকুক। এমনভাবে আমাদের উপরে অত্যাচার করার জন্য দীর্ঘদিন ধরে, একেবারে আপনার মনে হয় আরও 10-12 দিন ধরে আমাদের উপরে হামলা করেছে, কিন্তু আমরা ঘর থেকে বেরোইনি, রাস্তায় তেমন যাইনি, তাই আমাদের মারতে পারিনি। কিন্তু অবশেষে যখন আমরা রাস্তা থেকে বেরোচ্ছি না, তাই আমাদের ঘরে এসে আক্রমণ করেছে। আমরা নিজেদের সেফ দেওয়ার জন্য না পেরে কিছু সময় যতটুকু পারিছি আমরা যান বাঁচানোর জন্য লড়িছি। তারপরে যখন না পারিছি বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে ঢুকেছি। যখনই বাচ্চা কাচ্চা স্বামী সন্তান নিয়ে ঘরে ঢুকেছি, ঘরে আগুন ধরাই দিছে আমাদের সহ। সমর্থিক আমরা দীর্ঘদিন থেকে বিএনপি করি। আমরা তার ইসে থেকে বিএনপি করা থেকে তার দলের যার কারণে এই জের নিয়ে আমাদেরকে এই 500-700 লোক আমাদেরকে আহত করার জন্য, মারধর করার জন্য, ইট পাইকের আগুন দিয়ে আমাদের খুব অত্যাচার করে। আপনার দেশের জনগণ আমাদের বাঁচা দেওয়া উচিত, বাঁচতে দেওয়া উচিত, আমাদের নিজেদের অধিকার পালন করা উচিত। আমরা নিজের বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। বাচ্চা ছিল, আমার বাসুরের বাচ্চারা ছিল, আমার শাশুড়ি ছিল বৃদ্ধ মানুষ, 90 বছর বয়স। সেই অবস্থায় এরা আগুন লাগাই দিয়ে চলে গেছে। তারা ভিতরে রয়েছে, বেরোতে পারিনি। আমার শাশুড়ির পুড়ে গেছে, আমার বাচ্চাকে গায়ে আগুন লাগিয়েছে, জ্বলছে গেছে। এটা কি কোনো মানুষ করে বলেন? বাচ্চারা ভিতরে রয়েছে, অন্তত বাচ্চাদের তো ছাড় দেওয়া উচিত। এই ঘরে আগুন দিছে কেন? ওই যে আমার ভাই ওই যে প্রভাব দিচ্ছে, তার দলের থেকে ক্ষমতা দিচ্ছে। এই যে ইসের ইউনিয়ন পর্যায়ে সে সভাপতি হবে, তো ওরা সে সভাপতি ওরা মাইনে নিচ্ছে না। ওরা কইছে ওর হুল মেম্বারের সব বাইরে ধরে উঠায় দিয়ে ওর ঘর বাড়ি জ্বালায় ওদের ধ্বংস করে দেব। কি করি এগুলো? ডিসকভার, এটা ডিসকভার, ওটা ফেজ অবজেক্টিভ।